৩৭৫ আনসার সদস্য কারাগারে নাশকতায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার, ৭ দিনের রিমান্ডে আব্দুস সুবহান গোলা। যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি বিএনপির, প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। বেআইনি সমাবেশ, রাষ্ট্রীয় কাজে বাধা এবং মারধরের মামলায় ৩৭৫ আনসার সদস্যদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এর নির্দেশ দেন কোর্ট। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা। এ সময় সচিবালয় ঢুকে উপদেষ্টাকে জিম্মি করলে সেখানে উপস্থিত হয়ে আপোষের চেষ্টা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। উত্তেজিত আনসার সদস্যরা তাকে মারধর করলে অনলাইনে সাহায্য চান হাসনাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটে এলে তাদের সাথে সংঘর্ষ বাধে। আটক করা হয় আনসার সদস্যদের। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, আইন মেনেই আন্দোলন করছিলেন তারা। আনসার সদস্যরা তাদের যে অবহেলিত তাদের নৈতিক দাবি দাবার জন্য এবং তাদের যুক্তিসঙ্গত দাবি দাবার ব্যাপারে তারা আন্দোলন করতেছিল এবং সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল। বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে আদর্কিত হামলা করা হয়েছে। সচিবালয় ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় ৪ থানায় মামলায় ৪২০ জনের নাম উল্লেখ করে ১০,০০০ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার ৩৬৯ জন। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় অবরুদ্ধ করে রাখে আনসারের একদল সদস্য। ছাত্র জনতার উপর হামলাও চালায় তারা। এর নেপথ্যে আছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক। বন্যার সময় দাবি দেওয়ার নামে আনসারের এই বিশৃঙ্খলা উদ্দেশ্যমূলক, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। রোববার রাতে সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের উপর এভাবেই হামলা চালায় আনসারের একদল সদস্য। তাদের সবার পরনে ছিল নতুন পোশাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অনেককে আটকে রাখা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। সেখানে শিক্ষার্থীদের উপর চড়াও হন আনসারের একদল সদস্য। আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক। হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ ৪০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। শেখ হাসিনার ৪ মেয়াদে প্রায় ১৬ বছরে নিয়োগ পাওয়া আনসারের একদল সদস্য বন্যার সময় কেন এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর নেপথ্যে আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হকের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমিনুল হকের বড় ভাই আওয়ামী লীগ নেতা ও সাবেক উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শরীয়তপুরে ২ আসনের সাবেক সংসদ সদস্য তিনি। বিএনপি জামাতের সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত কিছু সুশীল বাবুরা। এরা কারা? দেশবাসী তাদের ভালো করেই চেনেন।
ছাত্র আন্দোলনের সময় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার, বিএনপি, জামায়াত মোকাবেলা করেছে বলে একাধিকবার বক্তব্য দেন AKM আমিনুল হক। গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য পলিটিক্যাল অর্গানাইজাররা যেভাবে উৎসাহিত করেছিল তাদেরকে, সেটা থেকে মুক্ত আনার জন্য দ্রুততার সাথে সবাই আমরা একসাথে কাজ করব। দেশ যখন বন্যার মতো দুর্যোগ মোকাবেলা করছে, তখন দাবি দাওয়া নিয়ে সচিবালয় অবরুদ্ধ করে রাখা শুভবুদ্ধির কোনো কাজ নয় বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে অবাস্তব এবং অসম্ভব দাবি ছিল গণ্ডগোল করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত, এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ, অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। আনসারের বিতর্কিত সদস্যদের কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি তাদের। এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। এটা বানে ভেসে আসা সরকার না, এটা জনপ্রত্যাশার সরকার। এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। শিক্ষার্থীরাও মনে করেন, সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে, তখন দাবি দেওয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন আনসারের একদল সদস্য। স্বৈরাচার যারা, ফ্যাসিস্ট যারা, ওরা হচ্ছে বিভিন্ন বাহিনীতে তাদের লোক, শুধু ডিআইজি বলেন বা বিভিন্ন লেফটেন্যান্ট কর্নেল বলেন, সব জায়গায় তারা ছিল। তো উপর থেকে তারাই হচ্ছে নির্দেশ দিচ্ছে এদের। ওদের মধ্যে অনেকে ছিল ছাত্রলীগ, এরা হচ্ছে পোশাকধারী ছাত্রলীগ, ঠিক আছে? এরা বিভিন্ন ধরনের আনসারের পোশাক পরা এরা ছাত্রলীগ হয়ে ঢুকছে। ওদের মোটিভটা সম্পূর্ণ ছিল হচ্ছে কি এখানে একটা হ্যাসেল ক্রিয়েট করা, এখানে হচ্ছে কি একটা গ্যাঞ্জাম ক্রিয়েট করা, যাতে স্টুডেন্টদেরকে ওরা খেপিয়ে দিতে পারে, স্টুডেন্টের উপর ওরা প্রতিশোধ নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে নানা চক্র সক্রিয় আছে, তাদের সমূলে উৎপাদন করতে হবে বলেও মত তাদের। ওরা শেখ হাসিনার নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে এরা এরকম অতর্কিত হামলা চালাইছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 14 দলের অন্যতম শরিক জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় ইনুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটকের পর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তাকে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির পাশাপাশি তথ্য সন্ত্রাসের অভিযোগ আছে। পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে আটক করা হয়। একই মামলায় 71 টিভির চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচারের যেসব দোসর বহাল আছে তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। শিউলি শবনমের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণ সভা। এতে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রত্যাশা করে সরকার দ্রুত সময়ে নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। দেশের বিপ্লবোত্তর স্বাধীনতা নস্যাৎ করতে পরাজিতরা আনসার অভ্যুত্থান সহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। বল প্রয়োগে কাউকে পদত্যাগে বাধ্য না করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব প্রতিষ্ঠানে গত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে।
আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। পরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহ্বান জানাচ্ছি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে সংবাদ সম্মেলনে আইনজীবী শিশির বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে আবেদন করা হয়েছে। এ নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করা হবে বলে জানান আইনজীবী। আরও বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করতে পারে। অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার এটা করেছিল বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। এদিকে জামায়াতের নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে পুনর্বিবেচনা চেয়ে শিগগিরই আবেদন করা হবে আপিল বিভাগে। গত 1 আগস্ট নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। এবার ফারাক্কার 109 গেট খুলে দিল ভারত। বন্যায় ক্ষতিগ্রস্ত 1.5 কোটি মানুষ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার দুপুরে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করবে। বন্যার আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে বাংলাদেশকে আগে থেকে তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়। তবে এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল না নামায় স্বস্তি প্রকাশ করেছে ভারত। বন্যার পানি অনেক অঞ্চলে নামতে শুরু করলেও এখনও ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক স্থান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। পর্যাপ্ত নৌকা ট্রলার না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতেও হচ্ছে সমস্যা। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারিদিকে শুধু পানি আর পানি, এরই মধ্যে চলছে বেঁচে থাকার সংগ্রাম। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞায়। এ পর্যন্ত মারা গেছে 10 জন। পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, এখানে খুব খাবারের সংকট। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন 1,50,000 মানুষ। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে না পারায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে, এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনা ও নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার গোমতীর পাড় ভাঙার 5ম দিনেও বাঁধ ভাঙা পানি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে। এতে করে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসলেও পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। কুমিল্লায় 724টি কেন্দ্রে 50,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 224টি মেডিকেল টিম দুর্গতদের চিকিৎসা দিচ্ছে।
মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। মনু, ধলই ও কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজারের একাংশের মানুষ এখনো পানিবন্দী। খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমেরিকা ও যুক্তরাজ্য প্রবাসীরাও। নোয়াখালী জেলার বন্যার পানি লোকালয়ে ঢুকে লক্ষ্মীপুরে নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আশ্রয় কেন্দ্রে মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। 5 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 50,000 গ্রাহক। জেলায় স্থায়ী 185টি এবং অস্থায়ী 60টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে পানির তোড়ে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুছাপুর রেগুলেটর। পুরো রেগুলেটর ভেঙে মেঘনায় চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। টানা বৃষ্টিপাতে কাপ্তাই বাঁধের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি শহরে বিভিন্ন নিচু এলাকা ডুবে গেছে। পানি বাড়ায় শহরের ফিশারি বাঁধের সড়ক ভেঙে গেছে এবং নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে। 50-এর উপরে এখানকার ঘরবাড়ি নিমজ্জিত। ভোলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিচ্ছে নৌবাহিনী। মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঝিনাইদহে ভারী বর্ষণে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অংশ নিল এশিয়াটিক 360 ও তার কর্মীরা। এশিয়াটিক 360 পরিবারের সকল সদস্য তাদের 1 দিনের বেতন এবং গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেয়া অর্থ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করবে। এছাড়া তাদের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়ক হবে। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 375 আনসার সদস্য কারাগারের নাশকতায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার, 7 দিনের রিমান্ডে আব্দুস সোবাহান গোলা। যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি বিএনপির, প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।